বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাসে আমরা দেখে নেব স্বরধ্বনির প্রকারভেদ। মানে হলো বিভাজ্য ধ্বনি। এই বিভাজ্য ধ্বনিকে তো দুটি শ্রেণীতে ভাগ করা যায়, সেটা তো তোমরা জানো। একটা হলো স্বরধ্বনি, আরেকটি হলো ব্যঞ্জন ধ্বনি। যাই হোক, এই স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ এবং তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা বা বিশ্লেষণ যদি তোমরা না বোঝো, তাহলে কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন বা এসিকিউ টাইপ কোশ্চেন যাই হোক না কেন, সেগুলো অ্যাটেন্ড করা তোমাদের পক্ষে বেশ জটিল হয়ে দাঁড়াবে। তাই তোমরা স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি, যে কোনো ধ্বনি হোক না কেন, মানে বিভাজ্য হোক বা অবিভাজ্য হোক, সমস্ত ধ্বনির বিশ্লেষণ তা কিন্তু সঠিকভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে। আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে হলো ফোনোলজির এই পার্ট, স্বরধ্বনির প্রকারভেদ। এটা তোমরা যদি সহজে বুঝে নিতে পারো, আমার মনে হয় আজকের ক্লাসটা ভালো করে দেখে নেওয়ার পরে তোমাদের এই স্বরধ্বনির প্রকারভেদ সম্পর্কিত আর কোনো প্রশ্ন তেমন ভাবে থাকবে না। আসলে স্বরধ্বনির প্রকারভেদকে বেশ কতগুলো শ্রেণীতে বিন্যস্ত করা হয়। ঠিকই শুনছো, স্বরধ্বনির প্রকারভেদকে বেশ কতগুলি শ্রেণীতে বিন্যস্ত করা হয়। তার মধ্যে এই উচ্চারণের বৈচিত্র্যের নিরিখে স্বরধ্বনির প্রকারভেদ, মানে হলো উচ্চারণের বৈচিত্র্য কেমন ভাবে, কোন স্থান থেকে বাকযন্ত্রের উচ্চারিত হচ্ছে ইত্যাদি ইত্যাদি, সেই অনুসারে স্বরধ্বনিকে কেমন ভাবে ভাগ করা হচ্ছে। দেখো, উচ্চারণের স্থান অনুসারে, উচ্চারণের রীতি বা প্রকৃতি অনুসারে। এরপরেরটা কি? উচ্চারণে শ্বাসবায়ুর মাত্রা বা পরিমাপ অনুসারে। আর আরেকটা হলো শ্বাসবায়ু নির্গমন পথের আকৃতি অনুসারে। হলো, তাহলে এই চার রকম ভাবে আমরা স্বরধ্বনিকে বিভাজিত করতে পারি। এবার বলার বিষয় হলো, এই চার রকমের আরো কিছু শ্রেণীকরণ রয়েছে, সেটাও আজকের ক্লাসে সম্পূর্ণভাবে থাকছে। মানে হলো, তুমি আজকের ক্লাসটিকে যদি সরাসরি সুন্দরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো এবং আমার সঙ্গে সঙ্গে আমি তোমাকে এই মুহূর্তে যে কথাগুলো বলবো, যখন উচ্চারণ করতে বলবো, তখন যদি সেইভাবে উচ্চারণ করে আজকের ক্লাসটিকে ক্লাসরুম ভেবে নাও, তাহলে কিন্তু স্বরধ্বনি শ্রেণীবিভাগ সংক্রান্ত আর কোনো সমস্যা তোমার মধ্যে থাকবে না, তুমি বুঝতে সক্ষম হবে। যাই হোক, এবার দেখো, এই উচ্চারণের বৈচিত্র্যের নিরিখে আমি চারটে শ্রেণীতে বিন্যস্ত করলাম। এর আরো শ্রেণীকরণ রয়েছে প্রত্যেকটির, সেখানে ছোট ছোট করে অংশগুলো তুলে ধরেছি। দেখো, কণ্ঠতালব্য, ওষ্ঠ, কণ্ঠতালব্য, কণ্ঠস্থ ইত্যাদি ইত্যাদি উচ্চারণ স্থান অনুসারে এই চারটে শ্রেণীতে। আমি পরের পেজে আসছি, পরের পেজে এই শ্রেণীকরণগুলো করে দিয়েছি, তার উদাহরণ দিয়েছি এবং তার ডেফিনেশন অবভিয়াসলি বলে দেবো। কেমন? তাহলে দেখো, প্রথমে উচ্চারণের স্থান অনুসারে বললাম, তারপরে কি বললাম, দাঁড়াও একটা পেন ক্লিক করে নি। ওকে, দেখো, উচ্চারণের স্থান অনুসারে বললাম, তারপর বললাম উচ্চারণের রীতি বা প্রকৃতি অনুসারে, মানে কোথা থেকে উচ্চারণ করা হচ্ছে, মুখ দিয়ে নাকি অনুনাসিক ভাবে। এই যে অনুনাসিক শব্দটা যখন বললাম, নাকের সাহায্য গ্রহণ করলাম, কেন কিভাবে বলছি। আর কি, উচ্চারণে শ্বাসবায়ুর মাত্রা বা পরিমাপ অনুসারে, হ্রস্ব দীর্ঘ প্লুত ইত্যাদি ইত্যাদি যাই হোক না কেন। আর শ্বাসবায়ু নির্গমন পথের আকৃতি অনুসারে, আকৃতির পরিবর্তন কেমন হচ্ছে, তোমার জিভ কোথায় থাকছে, তোমার ওষ্ঠ আর অধর মানে ঠোঁট দুটো কেমন কাজ করছে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কিছু এই চার রকম শ্রেণীতে বিন্যস্ত করা হচ্ছে। এই চারটে শ্রেণীর আমি বললাম, আরো অসংখ্য সাব শ্রেণী রয়েছে। এবার আমরা চলে আসি প্রথমটিতে, মানে হলো উচ্চারণের স্থান অনুসারে স্বরধ্বনির শ্রেণীবিভাগ। কেমন? মানে উচ্চারণ কোথা থেকে হলো। দেখো, বিষয়টা কি, বাকযন্ত্রের কথা তো আমরা সবাই জানি। দেখো, আমি তোমাদের সামনে বাকযন্ত্র তুলে ধরেছি। নাসিকা গহ্বর, উপরের ঠোঁট যেটাকে ওষ্ঠ বলে, নিচের ঠোঁট এটাকে বলা হয় অধর। এটা জিভ, জিহ্বার এই সামনের অংশ জিহ্বার ডগা বলা হচ্ছে, জিহ্বার পাতা, সম্মুখ ভাগ, পশ্চাৎ ভাগ, জিহ্বার গোড়া ইত্যাদি ইত্যাদি। এখানে দন্তমূল, মানে এটা দন্ত আর এখানে দন্তমূল, তারপরে তালু, আর শেষে রইল এখানে এই অবস্থায় মূর্ধা। এবার এখানে কণ্ঠ, এই যে কণ্ঠ, এখান থেকে শ্বাসবায়ু বেরিয়ে আসে, বেরিয়ে এসে এই কণ্ঠ থেকে যখন মুখ গহ্বরের মধ্য দিয়ে নিঃসৃত হয়, তখন বিভিন্ন প্রত্যঙ্গ স্পর্শ করে যায়, আর তখনই কিন্তু স্বরধ্বনি বিভিন্ন রকম ভাবে উচ্চারিত হয়।
কেমন? আর প্রত্যেকটি স্বরধ্বনি উচ্চারণ করার সময় তুমি যদি সেই এখান থেকে বয়ে আসা শ্বাসবায়ুর খানিকটা অংশ নাসারন্ধ্রের মধ্য দিয়ে প্রবাহিত করে দাও, অনুনাসিক হয়ে যায়। খুব সহজ বিষয়। আমি আবার বলবো এই অনুনাসিক বিষয়টা কি, কেমন? যাই হোক, এবার উচ্চারণের স্থান অনুসারে আমরা যদি প্রথমে দেখি যে কণ্ঠ স্বরধ্বনি কি, অ আর আ, বিষয়টা কেমন? কণ্ঠ স্বরধ্বনি মানে শ্বাসবায়ু যখন, এখানে লক্ষ্য করো, এই ছবিটার দিকে তাকিয়ে দেখো, আমি এখানে মার্কিং করার চেষ্টা করছি, পেনটা চেঞ্জ করে নিই, লেজার পয়েন্টার নেই, হ্যাঁ এখানে দেখো এই জায়গাটায় এটা হলো কণ্ঠ, কেমন? নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই কণ্ঠের এখান থেকে শ্বাসবায়ু নির্গত হচ্ছে, কেমন? নির্গত হয় এবং নির্গত হওয়ার সময়ে মানে আমরা প্রশ্বাস গ্রহণ করি আর নিঃশ্বাস পরিত্যাগ করি, এই নিঃশ্বাসের পরিত্যাগ করার সময় আমরা উচ্চারণ করে থাকি। যতক্ষণ শ্বাসবায়ু থাকে ভিতরে, যতক্ষণ আমরা নিঃশ্বাস নিঃসরণ করি, ততক্ষণ কিন্তু আমরা উচ্চারণ করতে পারি। এবার এই অ, আ, ই, উ এগুলো উচ্চারণ করার সময় তুমি যখন বলছো অ আর আ, আমার সঙ্গে একবার উচ্চারণ করে দেখো, বলো অ আ। নিশ্চয়ই বলেছ, লক্ষ্য করে দেখো যখন বলছো অ আর আ, তখন এই কণ্ঠ দেশ থেকে শ্বাসবায়ু সরাসরি কোনো প্রত্যঙ্গে স্পর্শ না করে, প্রত্যঙ্গ মানে হলো এই যে বাকযন্ত্রের প্রত্যেকটি অঙ্গ, ছোট্ট ছোট্ট অঙ্গ, দন্তমূল হতে পারে, তালু হতে পারে, মূর্ধা হতে পারে, জিহ্বা হতে পারে, এর কোনো অংশকে স্পর্শ করলো না, কণ্ঠ থেকে সরাসরি নির্গত হলো, তাই তাকে বলা হচ্ছে কণ্ঠস্বরধ্বনি। কোন দুটো কণ্ঠস্বরধ্বনি? অ এবং আ। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আসি তালব্য স্বরধ্বনি। তালব্য মানে তালু, তালু মানে এই জায়গাটা, এই যে শক্ত তালু লেখা আছে দেখো ছবিটায়, এখানে বলা হয় তালু অংশ, মানে দন্তমূলের ঠিক পিছনে, মানে উপরের পাটির দাঁতের গোড়ার অংশ থেকে ঠিক পরেই থাকে শক্ত তালু, তারপরে একটু কোমল তালু, কেমন? আর কোমল তালুর এই পিছনের অংশকে বলা হলো মূর্ধা, পিছনে একদম চলে গেল। যাই হোক, এবার যখন ই উচ্চারণ করছি, লক্ষ্য করে দেখো তুমি যখন বলছো ই, তখন জিহ্বা একটু বেঁকে উপরের দিকে উঠে যায় এবং জিহ্বার একটা অংশ তালুকে খানিকটা স্পর্শ করার চেষ্টা করে, মানে শ্বাসবায়ু সরাসরি নির্গত হয়ে বেরিয়ে এসে, আচ্ছা আমি একটু পেনটাকে নিয়ে নিই, শ্বাসবায়ু এখান থেকে নির্গত হয়ে বেরিয়ে এসে এই তালু স্পর্শ করে তারপরে বেরিয়ে আসে ই উচ্চারণের সময়। এই জন্য তালব্য স্বর বলা হচ্ছে ই আর ই, মানে হ্রস্ব আর দীর্ঘ, একটা কম একটা বেশি, মনে রেখো, হ্রস্ব মানে কম আর দীর্ঘ মানে বেশি, মানে হ্রস্ব স্বর মানে হলো কম শ্বাসবায়ু যে স্বরধ্বনি উচ্চারণ করতে পারে কম শ্বাসবায়ুতে, আর দীর্ঘ স্বর মানে বেশি শ্বাসবায়ু লাগে যে স্বরধ্বনি উচ্চারণের ক্ষেত্রে। এটা নিয়ে আমার মনে হয় তোমাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব রইল না। এবার 3 নম্বরে আসি, ওষ্ঠ স্বরধ্বনি। দেখো ওষ্ঠ, আমি বলেছি ওষ্ঠ, ওষ্ঠ কোনটা? উপরের এই অংশটাকে বলে ওষ্ঠ, আর এটাকে কি বলে? অধর। নিশ্চয়ই মনে থাকবে, কেমন? তাহলে ওষ্ঠ আর অধর, এখানে এটা হলো ওষ্ঠ, 1 ওষ্ঠ আর 2 হলো এটা অধর, ঠিক আছে? কণ্ঠদেশ থেকে শ্বাসবায়ু বেরিয়ে আসছে, আসার সময় তুমি উচ্চারণ করে দেখো উ, উ যখন উচ্চারণ করছো তখন লক্ষ্য করে দেখো আমাদের ঠোঁট মানে ওষ্ঠ আর অধর এই দুটো প্রত্যঙ্গ অনেক গোলাকৃতি হয়ে যায়, কুঞ্চিত হয়ে গোলাকৃতি হয়, তাই না? এই কুঞ্চিত হয়ে গোলাকৃতি হওয়ার ফলে শ্বাসবায়ু এই কুঞ্চিত গোলাকৃতি হওয়া ওষ্ঠ অধরের উপরে এসে আঘাত হানে, এই জন্য একে ওষ্ঠ স্বরধ্বনি বলা হচ্ছে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে চলে আসি কণ্ঠ তালব্য স্বরধ্বনি। লক্ষ্য করে দেখো এখানে 3টে স্বরধ্বনি আছে, এ, ওই আর অ্যা। এই এ, ওই আর অ্যা, এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে অ্যাটা আবার কোথা থেকে এলো? হ্যাঁ, অ্যা এই স্বরধ্বনিটা আমরা ব্যবহার করি, কিন্তু এর সুনির্দিষ্ট কোনো রূপ বা চিহ্ন নেই। ধ্বনি আছে কিন্তু বর্ণ নেই। বিষয়টা কেমন? দেখো ধ্বনি কি, তুমি যখন কণ্ঠ থেকে উচ্চারণ করলে সেটা হলো ধ্বনি, কিন্তু তুমি যখন লিখে প্রকাশ করলে সেটা হলো বর্ণ। ধরে নাও তুমি বলছো অ, তাহলে অ আমরা একটা বর্ণের সাহায্যে এখানে প্রকাশ করতে পারি,
কিন্তু আমরা এই বর্ণটা কিন্তু ছোটবেলা থেকে আমরা আদর্শলিপি বা বর্ণ পরিচয়ে কোথাও দেখতে পাইনি। দেখতে পেয়েছো কি? এই বর্ণটা দেখতে পাওনি, সেই জন্য তোমাদের এটাকে নতুন মনে হচ্ছে। কিন্তু লক্ষ্য করে দেখো, এই বর্ণ এটা কিন্তু আমরা বহুবার ব্যবহার করি, অসংখ্যবার ব্যবহার করি। এর কিন্তু ধ্বনিরূপ আছে, কিন্তু বর্ণরূপ নেই। তবে এখন বর্তমান সময়ের ব্যাকরণবিদগণ এই বর্ণটিকে ব্যবহার করবার চেষ্টা করছেন এবং তাকে বলা যেতে পারে প্রতিষ্ঠা দিয়েছেন। তাই যাই হোক, এবার কণ্ঠ তালব্য মানে কণ্ঠ এবং তালুর সাহায্য নেয়। শ্বাসবায়ু কণ্ঠ আর কণ্ঠ থেকে বেরিয়ে এসে তালুকে সামান্য স্পর্শ করে বা স্পর্শ করার চেষ্টা করে নির্গত হয়, তাই একে কণ্ঠ তালব্য বলে। ওই আর উচ্চারণ করে দেখো, ওই তালুকে স্পর্শ করে বা তালু কুঞ্চিত হয় বা তালুর সাহায্য নেয়, এই জন্য এদের কণ্ঠ তালব্য স্বরধ্বনি বলে। তাহলে আমাদের প্রথম অংশটা হয়ে গেল। উচ্চারণের স্থান অনুসারে আমরা স্বরধ্বনি শ্রেণীকরণটা দেখে নিলাম। উচ্চারণের স্থান অনুসারে স্বরধ্বনি শ্রেণীকরণে আমরা 4 রকম পেলাম। কি কি পেলাম? কণ্ঠ স্বরধ্বনি 5 রকম পাবো, আরেকটা আছে। কণ্ঠ স্বরধ্বনি প্রথমে, তারপর তালব্য স্বরধ্বনি, তারপরে আমরা দেখতে পাচ্ছি কণ্ঠ ওষ্ঠ স্বরধ্বনি, তারপরে কণ্ঠ তালব্য স্বরধ্বনি, আর শেষে কণ্ঠস্থ স্বরধ্বনি। কণ্ঠস্থ মানে কণ্ঠ, আর ওষ্ঠ যার সাহায্য নেয়। বিষয়টা কেমন? এই যে কণ্ঠস্থ স্বরধ্বনি ও আর ঔ, তাহলে ও আর ঔ এই দুটো স্বরধ্বনি যদি আমরা দেখি, ও আর ঔ এই দুটো স্বরধ্বনি যদি দেখি, সে কণ্ঠদেশ থেকে সরাসরি নির্গত হয়ে ওষ্ঠে এসে আঘাত হানছে। কে না? শ্বাসবায়ু। তখন ও এটা উচ্চারণের সময় লক্ষ্য করে দেখো, ও যখন বলছো তখন ওষ্ঠ আর অধর কুঞ্চিত হয়, শ্বাসবায়ু আঘাত হানে। কেমন? যাই হোক, এই 5 ধরনের স্বরধ্বনি কিন্তু আমরা দেখতে পেলাম। মানে উচ্চারণের স্থান অনুসারে স্বরধ্বনি শ্রেণীকরণে আমরা এই 5 প্রকারের স্বরধ্বনিকে দেখতে পেলাম। এবার এরপরে চলে আসি দ্বিতীয়, উচ্চারণের রীতি আর প্রকৃতি অনুসারে শ্রেণী বিভাগ। এটাও বেশ গুরুত্বপূর্ণ। একটা মৌলিক স্বরধ্বনি, আরেকটা হলো নিশ্চয়ই জানো যৌগিক স্বরধ্বনি। মৌলিক মানে যাদের ভাঙা যায় না, যৌগিক মানে যাদের ভাঙা যায়। যেমন দেখো, অ আ ই উ এ ও এ, এদেরকে কিন্তু ভাঙলে তুমি কিছু পাচ্ছ না, অর্থাৎ এরা একেবারে ইউনিকলি এক একটি রয়েছে, মানে অ একটাই, আ একটাই। লক্ষ্য করে দেখো, অ একটাই, আবার আ একটাই। এই যে অ একটা, আ একটা, ই একটা। কিন্তু যৌগিক স্বরধ্বনির ক্ষেত্রটা তোমরা একটু লক্ষ্য করে দেখো, এখানে যখন বলছো ওই কিংবা ঔ, ওই এর অর্থ হলো ও আর ই মিশে হলো ওই, আর ঔ কিসে কিসে হলো ও আর উ মিশে হলো ঔ। আসলে হর্ষ উ আর দীর্ঘ উ বলি, কিন্তু কথাটা হলো হ্রস্ব তো কম, দীর্ঘ বেশি, আসলে উচ্চারণ তো উ। তাহলে অ আ ই উ এ ও এ, এই 7টা কিন্তু মৌলিক স্বরধ্বনি। তাহলে বাংলা ব্যাকরণে মৌলিক স্বরধ্বনির সংখ্যা কটি প্রশ্ন যদি হয়, তাহলে নিশ্চিতভাবে আমি যেটা বললাম 7টি। আর যৌগিক স্বরধ্বনি যার 2টি নির্দিষ্ট বর্ণ আছে, বর্ণ কি? ধ্বনিকে যে চিহ্ন বা সংকেতের সাহায্যে প্রকাশ করা হয়, তাই বর্ণ। ওই আর ও এর বর্ণ আছে, বাদবাকি অসংখ্য যৌগিক স্বরধ্বনি রয়েছে যাদের নির্দিষ্ট কোনো বর্ণ বা চিহ্ন বা সংকেত নেই। এই যৌগিক স্বরধ্বনিকে আমরা সন্ধ্যাক্ষর বা যুগ্মস্বর বা দ্বি স্বরধ্বনিও বলে থাকি। কি বললাম? সন্ধ্যাক্ষর বা সন্ধিস্বর, যুগ্মস্বর বা দ্বি স্বরধ্বনি, এটাও কিন্তু বলে থাকি। এটা কিন্তু মনে রেখো। তাহলে মৌলিক স্বরধ্বনি হলো, যৌগিক স্বরধ্বনি হলো। আরেকটি আছে অর্ধ স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনি মানে কি? এরা এখানে দেখো ই উ এ ও, এরা মৌলিক, কিন্তু এদের অর্ধ স্বরধ্বনি হিসেবে ট্রিট করা হয়। আসলে এই ধ্বনিগুলি উচ্চারণের পর, মানে উচ্চারণের সময় তোমরা যখন এই ধ্বনিগুলো উচ্চারণ করবে, যেমন যদি বলি আমরা যে খাও, খাও, এই খাও ধ্বনিটি যখন উচ্চারণ করছি তখন ও স্পষ্ট রূপে উচ্চারিত হচ্ছে না, ও এর উচ্চারণ অর্ধেক হলো। কেমন? মানে বিষয়টা হলো মৌলিক স্বরধ্বনি কখনো কখনো এই মৌলিক স্বরধ্বনিগুলো একটা শব্দের শেষে গিয়ে বসবে, বসে যখন উচ্চারিত হবে তখন
পরিষ্কারভাবে উচ্চারিত হবে না, অর্ধস্ফুটভাবে উচ্চারিত হবে, মানে অর্ধেকটা উচ্চারিত হবে, তাই এদের অর্ধ স্বরধ্বনি বলে। একমাত্র এই চারটেই কিন্তু। তাহলে এরা কিন্তু মৌলিক স্বরধ্বনিও আবার অর্ধ স্বরধ্বনিও। বিষয়টা আবার বলি, ভালো করে শোনো। যদি আমি বলি খাই, কি বললাম? খাই। তাহলে খাইয়ে ই, এই ইয়ে স্পষ্ট উচ্চারণ হলো না, খাই বললাম। তাহলে খাই যখন বললাম, বা আও যদি বলি, বা নাও যদি বলি, সাপোজ বললাম আমি নাও, এই নাও শব্দটা যদি বলি, তখন ও এর উচ্চারণ কিন্তু স্পষ্ট হলো না, অর্ধেক হলো। এই জন্য এদের অর্ধ স্বরধ্বনি বলে। যাই হোক, এবার বলছি অনুনাসিক স্বরধ্বনি। এই যে লক্ষ্য করে দেখো, যত মৌলিক স্বরধ্বনি, যত যৌগিক স্বরধ্বনি যাই থাকুক না কেন, প্রত্যেকটা মৌলিক বা যৌগিক স্বরধ্বনিকেই আমরা অনুনাসিক করতে পারি। অনুনাসিক মানে কি? মনে করে দেখো, আমি একটু আগে বাকযন্ত্রের ছবিতে বলেছিলাম যে নাসারন্ধ্রের মধ্য দিয়ে শ্বাসবায়ু যদি প্রবাহিত করি বা চালিত করি, ধরো আমি যদি উচ্চারণ করি অ, দেখো আমি এখানে নাক বন্ধ করে উচ্চারণ করতে পারি অ। তুমি নাকটা বন্ধ করো, বন্ধ করে অ উচ্চারণ করো, অ উচ্চারিত হচ্ছে। এবার তুমি কি করবে? কণ্ঠ থেকে যখন ধ্বনিটা উচ্চারিত হবে, তখন খানিকটা ধ্বনি নাকের ভিতর থেকে প্রবাহিত করো, দেখো উচ্চারিত হবে অ। এই অ বা আ বা ই, লক্ষ্য করে দেখো, এইগুলো যখন উচ্চারণ হয়, তখন কিন্তু কণ্ঠ থেকে নির্গত হওয়া শ্বাসবায়ুর 1/3, 1/3 1/3 নাকের ভিতর থেকে প্রবাহিত হয়, 2/3 কণ্ঠের ভিতর থেকে প্রবাহিত হয়, আর সেই ধ্বনিটি অনুনাসিক বা সানুনাসিক হয়। কেমন? তখন এদের অনুনাসিক স্বরধ্বনি বলা হয়। তাহলে প্রত্যেকটা স্বরধ্বনিকে তুমি কিন্তু অনুনাসিক করতে পারো, খাই জাঙাই এরকম বলতেই পারো। কেমন? যাই হোক, এবার এই যে 4 রকম, অর্থাৎ উচ্চারণের রীতি প্রকৃতি অনুসারে স্বরধ্বনি শ্রেণীকরণ 4 রকম হয়ে গেল। কেমন? এর পরেরটায় আসি। এর পরেরটায় আমরা এবার দেখে নেব উচ্চারণে শ্বাসবায়ুর মাত্রা বা পরিমাপ অনুসারে। মানে উচ্চারণের সময় শ্বাসবায়ুর মাত্রা, কতটা শ্বাসবায়ু লাগছে। যদি কম লাগে বলবো হ্রস্ব, হ্রস্ব মানে কম, ওকে। যদি বেশি লাগে বলবো দীর্ঘ, খুব সহজ। তাহলে হ্রস্ব কম, অই উ রি, অ ই উ রি যদি উচ্চারণ করো, দেখো কম স্বরধ্বনি লাগে, কম শ্বাসবায়ু লাগছে। সবই তো উচ্চারণ হয় শ্বাসবায়ুর সাহায্যে, তাই না? তাহলে কম শ্বাসবায়ু লাগলো। যদি বেশি শ্বাসবায়ু লাগে, তখন দীর্ঘস্বর বলবো, যেমন আ, এ, ও, দেখো দীর্ঘ অনেকক্ষণ ধরে উচ্চারণ করতে পারো। তাহলে বেশি শ্বাসবায়ু লাগলে দীর্ঘস্বর, কম শ্বাসবায়ু লাগলে তখন বলবো হ্রস্বস্বর। নেক্সট, প্লুতস্বর। এই প্লুত স্বরধ্বনি তোমরা নিশ্চয়ই গান বা কবিতা বা অনেক দূরে তোমার বন্ধু দাঁড়িয়ে আছে, তুমি তাকে ডাকলে ওরে রামা, ছুটে আয় নিয়ে আয় লণ্ঠনে, ওরে রামা আ বললে, তাই না? হে ঈশ্বর যখন বলছো, হে, এই যে এ শেষে এলো, এই হয়ের পরে এ যখন এলো, এটা হলো প্লুতস্বর। তুমি রামাকে ডাকলে ওরে রামা, এই রামার পরে আ যে এলো, এই আটা হলো প্লুতস্বর। গানের সময় দেখবে এগুলো হয়ে থাকে, বা দূরে যখন কোনো ব্যক্তি থাকে তাকে যখন ডাকা হয়, তখন এই সময় টেনে টেনে উচ্চারণ যখন স্বরধ্বনিকে করা হয়, তখন সেটা হয় প্লুতস্বর। মনে রেখো, প্রায় সব স্বরধ্বনির ক্ষেত্রেই সব স্বরধ্বনিরই প্লুত রূপ রয়েছে, প্লুত রূপ রয়েছে। এটাও নিশ্চয়ই বুঝতে পারলে। আসলে প্লুত মানে কি জানো তো? টান বা টেনে উচ্চারণ করা। কি বললাম? প্লুত মানে কি? টান বা টেনে উচ্চারণ করা। বেশ, তাহলে উচ্চারণে শ্বাসবায়ুর মাত্রা বা পরিমাপ অনুসারে আমরা 3 ধরনের ক্লাসিফিকেশন পেলাম। হ্রস্ব দীর্ঘ প্লুত বুঝে নিয়েছো। এরপরে আসি আরেকটা জটিল পার্টে। কেমন? কি এটা? শ্বাসবায়ু নির্গমনের পথের আকৃতি অনুসারে। এটা কিন্তু একটু বড় সড়ো ব্যাপার। শ্বাসবায়ু নির্গমনের পথের আকৃতি অনুসারে ধ্বনিকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে জিভের অবস্থান, মানে জিভের ওঠানামা, জিভের এগোনো পিছনো। 2, মুখবিবরের শূন্যস্থানের পরিমাণ, তার উপরে নির্ভর করে। 3, ঠোঁটের আকৃতি, মানে ঠোঁটটা কেমন হচ্ছে তার উপরে। মানে এই শ্বাসবায়ু নির্গমনের পথের আকৃতি অনুসারে একে কিন্তু 3 রকম ভাবে ভাগ করা হয়ে থাকে। আবার এই প্রথমটার 2 রকম ভাগ আছে, এখানে 2 রকম ভাগ আছে। ঠিক আছে, আমরা এগুলো সব দেখে নেব। তাহলে শ্বাসবায়ু নির্গমন মানে কি? শ্বাসবায়ু বেরিয়ে আসছে। কেমন? তাহলে শ্বাসবায়ু বেরিয়ে আসার পথের আকৃতি, পথ কোথা থেকে বেরিয়ে আসছে নিশ্চয়ই বুঝতে পারছো। কোথা থেকে? কণ্ঠ থেকে বেরিয়ে এলো, মুখের ভিতর থেকে বেরিয়ে এলো। তখন জিহ্বা কোথায় থাকে? ঠোঁট দুটো কেমন হয়? জিহ্বা সামনে থাকে না পিছনে থাকে?
মাঝে থাকে নাকি, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারের উপরে নির্ভর করে এই ভাগগুলো আমরা দেখতে পাচ্ছি। কেমন? এবার দেখো প্রথমটা, জিহ্বার অবস্থান, মানে জিভের অবস্থান। জিভের অবস্থান আবার দুরকম, একটা হচ্ছে জিভের ওঠানামা, আরেকটা কি জিভের এগোনো পিছনো। এই দুরকম ভাবে তাহলে শ্বাসবায়ু নির্গমনের পথের আকৃতি অনুসারে আমরা প্রথমে জিভের অবস্থান, এতে জিভের ওঠানামা আর জিভের এগোনো পেছনো এই বিষয়টা আলোচনা করি। দেখো খুব সহজে বুঝে নেবে এবং খুব সায়েন্টিফিকলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখো আমি এখানে একটা স্ট্রাকচার তুলে ধরেছি, খুব সহজে মনে রাখবে স্ট্রাকচারটা। এবার যতগুলো ভাগ আছে সবগুলো বলতে গিয়ে এই স্ট্রাকচারটাই ফলো করতে হবে আমাদের। কেমন? স্ট্রাকচারে দেখো আমি মাঝখানে একটা বাকযন্ত্রের ছবি দিয়েছি। মূর্ধন্যবর্ণ, তালব্যবর্ণ, অনুনাসিক ওষ্ঠ, দন্তবর্ণ, জিহ্বা আর কণ্ঠবর্ণ, মানে এখান থেকে উচ্চারিত হলে তখন সেটাকে আমরা সেই বর্ণ বলে থাকি। আমরা কিছুক্ষণ আগে স্থান অনুসারে আমরা দেখে নিয়েছি। কি দেখে নিয়েছি তো মনে পড়ছে নিশ্চয়ই, যে আমরা কোথা থেকে কি উচ্চারণ হলে পরে কি হয় এটা আমরা প্রথমে দেখেছি উচ্চারণের স্থান অনুসারে, তাই না? এবার দেখো আমরা যখন মুখ থেকে উচ্চারণ করি, মানে শ্বাসবায়ু যখন বেরিয়ে আসে তখন পথের আকৃতি একটা হয়, মুখটা একরকম আকার লাভ করে। সেই অনুসারে ক্লাসিফিকেশনটা করছি। প্রথমে ই, তারপর ঠিক একই রকম ভাবে এ, ই, এ, এ, আ, অ, ও আর উ। ঠিক আছে? এটা কিন্তু মুখস্থ করে ফেলবে যে প্রথম থেকে শেষ অবধি কেমন ভাবে আসছে। তোমরা এখান থেকে মানে এই ডিরেকশনে পড়বে, মনে রাখবে। ই, এ, আ, অ, ও, উ। ই, লক্ষ্য করে দেখো, ই উচ্চারণ করো, আমার সঙ্গে করো। ই, এ, আ, লক্ষ্য করে দেখো ই যখন হলো তোমার ঠোঁট দুটো ছড়িয়ে গেল দুই পাশে, এ একটু কমলো, একটু গোল হয়ে গেল মুখ, ঠোঁট আর তারপরে একটু বড় হলো, আ পুরো গোল হয়ে গেল মুখটা, অনেক শূন্যস্থান সৃষ্টি হলো। তারপরে অ আবার একটু ছোট হলো, ও আবার একটু ছোট হলো, উ একেবারে ছোট হয়ে গেল, ঠোঁট দুটো গুটিয়ে গেল, মুখের ভিতরে শূন্যস্থান জিরো হয়ে গেল। আর আ যখন মুখের ভিতরে শূন্যস্থান ভাস্টলি হলো, অনেক বড় হলো। হলো তো? এবার দেখো জিভের অবস্থানে প্রথমে জিভের ওঠা নামা, উঠছে নামছে, উঠছে নামছে। কে উঠছে, কিভাবে উঠছে লক্ষ্য করে দেখো। ই আর উ, 1 and 2, এই ই আর উ এই দুজন, কেমন, এই দুজন যখন উচ্চারণ হলো, লক্ষ্য করে দেখো এটা উপরের অংশ, এটাকে বলা হচ্ছে উচ্চ স্বরধ্বনি। কেন? ই উ, লক্ষ্য করে দেখো, উচ্চারণ করো আমার সঙ্গে, ই উ উচ্চারণ করেছো? দেখো উচ্চারণ করে জিভ তখন পুরো সামনের দিকে থাকে, মানে ঠিক দন্ত মূলে ঠেকে থাকে। ই উ হচ্ছে না, দন্ত মূলে মানে দাঁতের গোড়ার কাছে থাকে, তাই একে বলা হয় উচ্চ স্বরধ্বনি। কি বলা হয় বললাম? জিভের ওঠানামা অনুসারে একে উচ্চ স্বরধ্বনি, ই আর উ কে। ঠিক তারপরে এ ও, এটা উচ্চারণ করে দেখো, জিভটা একটু পিছনে চলে যায়। মানে তুমি ই আর উ উচ্চারণ করলে জিভ যেখানে থাকে, এ ও উচ্চারণ করলে একটু পিছনে চলে যায়, তাই একে বলা হয় উচ্চ মধ্য স্বরধ্বনি। মানে উচ্চ স্বরধ্বনি বা হাই ভাওয়েল যদি একে বলো, উচ্চ স্বরধ্বনি বা হাই ভাওয়েল যদি একে বলো, তাহলে উচ্চ মধ্য স্বরধ্বনি মানে লো হাই ভাওয়েল হয়ে গেল, একটু পিছনে চলে গেল। হলো? তারপরে দেখো এ অ আরো একটু পিছনে চলে গেল। কেমন? তাই এই এ আর অ কে আমরা বলতে পারি নিম্ন মধ্য স্বরধ্বনি। হলো? আর আ একদম জিভটা গুটিয়ে পিছনের দিকে চলে যায়, আ উচ্চারণ করো, জিভ কিন্তু সম্পূর্ণ পিছনে চলে গেল। তাই আ যখন হচ্ছে এটা কিন্তু লো ভাওয়েল, মানে হলো নিম্ন স্বরধ্বনি, লো ভাওয়েল বা নিম্ন স্বরধ্বনি। আর এ আর অ এটাকে বলা হয় লো মিড ভাওয়েল। এটা হলো হাই মিড ভাওয়েল, এটা হলো লো মিড ভাওয়েল, এটা লো ভাওয়েল। মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখো, আমি তোমাদের এখানে তুলে ধরেছি উচ্চ স্বরধ্বনি ই উ, দ্যাট ইজ 1, আমি এখানে এটা হাইলাইট করি আর একটু, ইয়েস, এই এক, এটা হলো এক, এই একে এই দুজন এক, ই উ উচ্চ স্বরধ্বনি হাই ভাওয়েল, ওকে। 2 উচ্চ মধ্য স্বরধ্বনি হাই মিড ভাওয়েল, এ ও এই দুটোকে কি বলা হচ্ছে হাই মিড ভাওয়েল। 3 একে কি বলা হলো লো মিড ভাওয়েল। আর লো ভাওয়েল হলো আ,
4। ঠিক আছে, বুঝতে পেরে গেছো? তাহলে জিভের ওঠানামা অনুসারে এই অবস্থা। এবার দেখো জিভের এগোনো আর পিছনো দুরকম। জিভ সামনে আসছে না পিছনে আসছে। এটা হচ্ছে জিভ উপরে আছে, এই যেটা এতক্ষণ বললাম এটা হলো জিভ উপরে থাকছে না নিচে থাকছে। তাহলে জিভ উপরে না নিচে থাকছে সেই অনুসারে বলা হয় 4 রকম। আর জিভ সামনে থাকছে না পিছনে থাকছে সেই অনুসারে বলা হয় 3 রকম। দেখো এটাও এখানে ডিসপ্লে করলাম। 1 এ সম্মুখ স্বরধ্বনি, 2 এ পশ্চাৎ স্বরধ্বনি, 3 এ কেন্দ্রীয় স্বরধ্বনি। এটা কেমন? 1 মানে হলো তখন এই 3টে সব কেমন, এই যে এই 3টে পরপর 1 2 and 3। ঠিক আছে, এই 3টেকে বলা হচ্ছে, আমি একটু ব্যাকে যাই তাহলে তোমাদের ক্লিয়ার হবে বিষয়টা। ওকে, এটা ব্যাক নেবে না, যাই হোক। এবার দেখো এখানে ডিসপ্লে করি এই 3টে ই এ এ, এই 3জন মানে ই এ অ্যান্ড এ, এই 3জনকে বলা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। কেন সম্মুখ স্বরধ্বনি? ই এ এ উচ্চারণ করলে দেখো জিভ সামনের দিকে থাকে। ওকে, অ ও উ উচ্চারণ করলে দেখো জিভ পিছনের দিকে সরে যাচ্ছে। আ যখন উচ্চারণ করো তখন জিভ সেন্ট্রালে থাকে, মানে হলো সম্মুখ স্বরধ্বনি। এটাকে বলা হয় ফ্রন্ট ভাওয়েল। ইংলিশে কি বলা হচ্ছে? সম্মুখ স্বরধ্বনি মানে ফ্রন্ট ভাওয়েল। ঠিক আছে, পশ্চাৎ স্বরধ্বনি এই যে এই 3জন, এই 3জনকে পশ্চাৎ মানে ব্যাক ভাওয়েল। অ ও উ এই 3জনকে কি বলা হচ্ছে বললাম? ব্যাক ভাওয়েল। আর কেন্দ্রীয় স্বরধ্বনি মানে সেন্ট্রাল ভাওয়েল। এই কেন্দ্রীয় স্বরধ্বনি মানে আ, একে বলা হচ্ছে সেন্ট্রাল ভাওয়েল। তাহলে জিভের এগোনো আর পিছনো, এই জিভের এগোনো পিছন অনুসারে এই 3 রকম, আর জিভের ওঠানামা অনুসারে এই 4 রকম। হলো, বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে জিভের এগোনো পিছন অনুসারে আবার বলে দিই এই 3 রকম কি কি? সম্মুখ ভাওয়েল মানে সম্মুখ স্বরধ্বনি মানে হলো ফ্রন্ট ভাওয়েল, পশ্চাৎ স্বরধ্বনি মানে ব্যাক ভাওয়েল, আর কেন্দ্রীয় স্বরধ্বনি মানে হলো সেন্ট্রাল ভাওয়েল। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর জিভের ওঠানামা অনুসারে 4 রকম। উচ্চ স্বরধ্বনি ই আর উ মানে হলো হাই ভাওয়েল, উচ্চ মধ্য স্বরধ্বনি হাই মিড ভাওয়েল, নিম্ন মধ্য স্বরধ্বনি লো মিড ভাওয়েল, আর নিম্ন স্বরধ্বনি মানে হলো লো ভাওয়েল। নিশ্চয়ই বুঝতে পেরেছো? জিভের অবস্থান অনুসারে আমরা এই 2 রকমের শ্রেণী পেলাম এবং 2 রকম থেকে আরো বিভাজন পেলাম কিন্তু। নেক্সট এবার আসি আরো একটি ক্লাসিফিকেশন। শ্বাসবায়ু নির্গমনের পথের আকৃতি অনুসারে আরো একটা আমরা বিভাজন এখানে কিন্তু দেখে নিতে পারি। কি সেটা? 2 মুখ বিবরের শূন্যস্থানের পরিমাণ, মানে আমরা যখন উচ্চারণ করছি মুখের মধ্যে কতটা শূন্যস্থান তৈরি হচ্ছে, কতটা শূন্যস্থান তৈরি হচ্ছে। আমি বলেছি যে এই জায়গাটা জানতে গেলে আমাদের সবকটা এইভাবেই জানতে হবে। অ ই এ আ অ ও উ পরপর চলে আসছে, তাই না? ই এ আ অ ও উ। এবার মুখ বিবরের শূন্যস্থান, মুখের মধ্যে কতটা ফাঁকা জায়গা। দেখো আমি স্ট্রাকচারটা করে দিয়েছি এখানে। 1 মানে হলো সংবৃত্ত স্বরধ্বনি। সংবৃত মানে হলো কম, অল্প, বিবৃত মানে অনেকটা। বোঝাতে পারলাম? কি বললাম? সংবৃত মানে কম বা অল্প, আর বিবৃত মানে কি? অনেকটা। দেখো ই আর উ উচ্চারণ করো, ই আর উ যখন উচ্চারণ করছো তখন দেখো ঠোঁট দুটো খুব কম খোলে, আর মুখের ভিতরে জায়গাটা একেবারে থাকে না বললেই চলে। এই ই আর উ উচ্চারণের সময়ে কি বললাম? মুখের মধ্যে জায়গা প্রায় থাকে না বললেই চলে। তাই এদের দুজনকে বলা হচ্ছে সংবৃত। 1 কি বলে? সংবৃত মানে শূন্যস্থান প্রায় নেই বললেই চলে। 2 অর্ধসংবৃত, একটু জায়গাটা খুললো, 1/3 খুলে গেল, হলো এ ও। উচ্চারণ করে দেখো ই আর উ উচ্চারণ করলে যতটা ফাঁকা থাকে তার থেকে এ ও উচ্চারণ করলে বেশি ফাঁকা হয়। 3 আর একটু বেশি ফাঁকা হলো, এ অ, তাই এটাকে বলা হচ্ছে অর্ধবিবৃত। সংবৃত যখন হলো একদম কম, অর্ধ সংবৃত যখন হলো একটু বেশি ফাঁকা হলো, অর্ধবিবৃত যখন হলো আর একটু বেশি ফাঁকা হলো, আর বিবৃত যখন হলো আ উচ্চারণ করে দেখো মুখে অনেক বড় একটা জায়গা হলো, তাই না? হলো তো? উচ্চারণ করো আ, অনেক বড় জায়গা হলো, তাই একে বিবৃত বলা হয়। বিবৃত মানে পুরো খোলা, ওপেন, এটাকে ওপেন ভাওয়েল বলা হচ্ছে। সংবৃত মানে ক্লোজ ভাওয়েল। কি বললাম? সংবৃত স্বরধ্বনি মানে ক্লোজ ভাওয়েল। অর্ধসংবৃত হাফ ক্লোজ ভাওয়েল। বিবৃত স্বরধ্বনি মানে ওপেন ভাওয়েল, তাহলে হাফ ওপেন ভাওয়েল।
নিশ্চয়ই বুঝতে পেরেছো? আমার মনে হয় এটা খুব সহজে বুঝতে পারলে, তাই তো? যদি না বুঝে থাকো আরেকবার পিছনে গিয়ে শুনে নাও, দেখো খুব সহজ মনে হবে। আশা করি এটা নিয়ে কোনো দ্বন্দ্ব রইল না। এবার আমরা ঠোঁটের আকৃতির পরিবর্তন অনুসারে শ্বাসবায়ু নির্গমনের পথের আকৃতি এটা একটু দেখব। ঠোঁটের আকৃতি, ঠোঁটের আকৃতি মানে কি? ওষ্ঠ আর অধর কেমন হয়ে যায়, আবার সেই স্ট্রাকচারটা আমাদের জানতে হবে। উপরের এই যে ওষ্ঠ, এই যে এটাকে বলে ওষ্ঠ, এটাকে বলে অধর, এটা কেমন মুভমেন্ট করে? এই ধ্বনিগুলো উচ্চারণের সময় ই, এ, আ, অ, ও, উ, লক্ষ্য করে দেখো স্ট্রাকচারটা দিয়ে নিই। প্রসারিত স্বরধ্বনি, তুমি যখন ই আর উ, ই উচ্চারণ করছো তুমি, কেমন এই ই, এ, যখন উচ্চারিত করছি, এই তিনটে ই, এ, যখন উচ্চারণ করলে লক্ষ্য করে দেখো তখন ঠোঁট মানে ওষ্ঠ আর অধর ছড়িয়ে থাকে, তাই তো? স্প্রেড হয়ে থাকে। স্প্রেড মানে কি? ছড়িয়ে থাকা। তাহলে ছড়িয়ে থাকে, এই জন্য এই তিনটিকে বলা হয় প্রসারিত স্বরধ্বনি, মানে স্প্রেড ভাওয়েল। আর ঠিক উল্টো দিকে যখন তুমি উ, ও, অ উচ্চারণ করছো এই তিনটেকে, তখন কিন্তু ওষ্ঠ আর অধর কুঞ্চিত হয়ে থাকে, কুকড়ে থাকে। তাহলে স্প্রেড ভাওয়েল যদি হয়, এখানে ক্লোজ ভাওয়েল, এই কুঞ্চিত, ক্লোজ ঠিক বলা যায় না, এটাকে আমরা যদি বলি রাউন্ডেড ভাওয়েল, তাহলে খুব ভালো হয়। উ, ও, অ গোল হয়ে যায়, ঠোঁট ওষ্ঠ অধর দুটো কুকড়ে যায়, তাই এদের তখন বলা হচ্ছে কুঞ্চিত স্বরধ্বনি। তাহলে এটা এক, আর এদিকে এটা দুই, আর এটা তো সেন্ট্রাল ভাওয়েল আমরা জানি, মধ্য স্বরধ্বনি তিন। কেমন? এটা খুব সহজ। ঠোঁটের আকৃতি ওষ্ঠ আর অধর যদি প্রসারিত হয়ে যায়, স্প্রেড করে যায়, ই, এ, প্রসারিত স্বরধ্বনি উচ্চারণ করো। ই, এ, দেখো ঠোঁট দুটো প্রসারিত ছড়িয়ে থাকছে। কুঞ্চিত, ঠোঁট দুটো গোল পাকিয়ে গেল, রাউন্ডেড ভাওয়েল কুঞ্চিত। উ, ও, অ কুঞ্চিত, ঠোঁট দুটো গোল পাকিয়ে গেল। আর এখানে আ হলো মধ্যস্থ, সে প্রসারিতও নয় কুঞ্চিতও নয়। এটা গেল শ্বাসবায়ু নির্গমনের পথের আকৃতি অনুসারে ঠোঁটের আকৃতির পরিবর্তন। ওভারঅল ক্লাসিফিকেশন কমপ্লিট হয়ে গেল। কিন্তু আমার মনে হয় স্বরধ্বনি শ্রেণী বিভাগ নিয়ে আর কোনো সমস্যা নেই। যদি এরপরেও সমস্যা থাকে কমেন্ট বক্সে লেখো, আমি আবার চেষ্টা করব তোমাদের বোঝানোর জন্য। যাই হোক, ভালো থাকো, ক্লাসের সঙ্গে জুড়ে থাকো, আর হ্যাঁ, প্রথম থেকেই পড়াশুনো করো, মন দিয়ে পড়াশুনো করো, দেখো সাফল্য আসবেই, অধরা থাকবে না সাফল্য। ভালো থাকো সবাই।